হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আগের ভিডিওর লাস্টে আমরা দুটো হোমওয়ার্ক নিয়েছিলাম, সেই দুটো হোমওয়ার্ক আগে চেক করে নেব। তো ফার্স্টে যে হোমওয়ার্কটা ছিল ইন দি বুকস অফ নবনীতা মুখার্জি, সেটা সলিউশনটা স্ক্রিনে দেওয়া থাকলো। নেক্সট 12 নম্বরে মিস শ্যামলী সেনের যে সামটা ছিল সেটার সলিউশনটা স্ক্রিনে দেওয়া থাকলো। আজকে আমরা নতুন দুটো জার্নালের সাম সলভ করব, তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেদত্ত মুখার্জি 62 পেজের 17 নম্বর সামটা করব, যেটা বলা আছে শ্রী শৈলেন মান্না স্টার্টেড এ বিজনেস। যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। ফার্স্টে আমরা নাম্বারিং করব। তো এটা ছিল 62 পেজের 17 নম্বর সাম, তাহলে 62 17। আর এটা বলা ছিল শৈলেন মান্না স্টার্টেড এ বিজনেস, তাহলে ইন দি বুকস অফটা শৈলেন মান্না হবে, তাহলে ইন দি বুকস অফ শ্রী শৈলেন মান্না। এবার অঙ্কতে ফার্স্টেই বলা আছে অন 1 এপ্রিল 2015, তোমাদের ইয়ারটা মেবি ডিফারেন্ট হতে পারে। শ্রী শৈলেন মান্না স্টার্টেড এ বিজনেস উইথ ₹12,000 ইন ক্যাশ অ্যান্ড ফার্নিচার অফ ₹4,000। তো ক্যাশ এবং ফার্নিচার এই দুটো নিয়ে শৈলেন মান্না বিজনেস স্টার্ট করেছে। তো এইটাই আমাদের ফার্স্ট জার্নাল এন্ট্রি হবে। সো আমরা ইয়ার আর মান্থটা ফার্স্টে দিয়ে নেব 2015 এপ্রিল 1। তো ক্যাশ এবং ফার্নিচার দুটো দিয়ে স্টার্ট করেছে, তাহলে এই দুটো ডেবিট হবে। বিজনেসে আসছে যেহেতু দুটোই অ্যাসেট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দুটোই বিজনেসে ইনভেস্ট করছে অ্যাজ ক্যাপিটাল, সো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাশ কত ক্যাশ দিয়েছিল 12,000, তাহলে ক্যাশের এগেনস্টে ডেবিটে বসবে 12,000। ফার্নিচার কত দিয়েছিল 4,000, তাহলে ফার্নিচারের এগেনস্টে ডেবিটে বসবে 4,000। আর এই দুটোই বিজনেসে ক্যাপিটাল হিসেবে এসছে, তাহলে 12 + 4 দ্যাট ইজ 16,000 বসবে ক্যাপিটালের এগেনস্টে। তো টোটাল অফ ডেবিট যা অ্যামাউন্ট হবে টোটাল অফ ক্রেডিটের সাথে সমান হবে, মানে টোটাল অফ ডেবিটের দুটো অ্যামাউন্টের টোটাল হচ্ছে 16,000, সেটাই ক্রেডিটে বসবে। এটাকে বলা হয় কম্পাউন্ড এন্ট্রি। আগের ক্লাসেও আমরা এরকম কম্পাউন্ড এন্ট্রি দেখেছিলাম। নেক্সট এটা ন্যারেশন লিখতে হবে। সো বিইং দি হোয়াট স্টার্টেড বিজনেস, সো বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ অ্যান্ড ফার্নিচার। ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা পার্টিকুলার্সটাও ক্লোজ করে দেবো। নেক্সট 1 তারিখে বলা আছে বট গুডস ফ্রম দেবজ্যোতি ₹2,000, তাহলে 2 তারিখের ডেট দিয়ে দেবজ্যোতি থেকে গুডস কেনা হয়েছে, তাহলে
দেবজ্যোতি এখানে ক্রেডিট হবে। আর পারচেজ অ্যাকাউন্ট আসে গুডস পারচেজ করলেই, তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, টু দেবজ্যোতি অ্যাকাউন্ট। এখানে দেবজ্যোতির থেকে 2000 টাকার গুডস পারচেজ করেছিল, তাহলে এখানে 2000, এখানে 2000। এবার ন্যারেশন, বিং দি what bought goods, so goods bought from Devojyoti, bracket close, particulars so close। 2 তারিখে বলা আছে sold goods to Shubhankar worth ₹5000 at a trade discount of 10%। তো 2 তারিখের ডেট দিয়ে এখানে বলেছে যে শুভঙ্করকে গুডস বিক্রি করা হয়েছে 5000 টাকার গুডস, সেটা 10% ট্রেড ডিসকাউন্ট দিয়ে সেল করা হয়েছে। তো ট্রেড ডিসকাউন্ট আমরা অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করি না, তাহলে ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে আমাদের রেকর্ড করতে হবে। তো এমনি জার্নাল এন্ট্রিটা যা হওয়ার সেটাই হবে। তাহলে শুভঙ্করকে সেল করা হচ্ছে, তাহলে শুভঙ্কর ডেবিট হবে। আর জানি সেলস অ্যাকাউন্ট আসে গুড সোল্ড করলে, সেটা ক্রেডিট হবে। তাহলে শুভঙ্কর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এবারে অ্যামাউন্টটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে কত হবে। তো 5000 টাকার গুডস 10% ডিসকাউন্ট দিয়ে সেল করছে, তাহলে কত টাকায় সেল করছে? নিশ্চয়ই 90% ভ্যালুতে, 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে ওটা ছাড়। তাহলে ইন্টু 90% করলেই আমরা একবারে অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে 4500। Next narration, being the what sold goods sold to Shubhankar, bracket close, particular close। নেক্সট 4 তারিখের ট্রানজাকশনে কি বলা আছে? বট অ্যান অ্যাম্বাসেডর কার ফর বিজনেস ইউজ। বিজনেস ইউজের জন্য একটা গাড়ি কেনা হয়েছে, তাহলে এখানে কার অ্যাকাউন্ট আসবে, বা মোটর কার, তা কারের থেকে বেটার হয় মোটর কার লিখলে। সো মোটর কার অ্যাকাউন্ট ডেবিট। আর বিজনেসে আসছে আর কিছুতে বলা নেই, তাহলে অবশ্যই ধরে নেব ক্যাশে কেনা হয়েছে, তাহলে টু ক্যাশ। এখানে 60,000 অ্যামাউন্ট বলা আছে, সো 60,000। নেক্সট ন্যারেশন, বিং দি হোয়াট পারচেজড কার, তো অ্যাম্বাসেডর কার পারচেজ বলা নেই, এখানে বট বলা আছে, তাহলে বটটাই লিখবো। তাহলে বট ফর বিজনেস ইউজ, ব্র্যাকেট ক্লোজ, পার্টিকুলারও ক্লোজ। আচ্ছা সরি, এটা 3 তারিখ না, এটা 4 তারিখ ছিল। নেক্সট 16 তারিখে বলা আছে রিসিভড ক্যাশ ফ্রম শুভঙ্কর। শুভঙ্করের থেকে ক্যাশ রিসিভড করা হয়েছে এবং তার সাথেই বলেছে ডিসকাউন্ট রিসিভ করেছে, ডিসকাউন্ট অ্যালাউড করেছে 500 টাকা। শুভঙ্করের থেকে যে টাকাটা রিসিভ করেছে সেখানে ডিসকাউন্ট অ্যালাউড করেছে কত? 500 টাকা। তো এর একটা নতুন ট্রানজ্যাকশান আসছে, এটার এন্ট্রিটা আমরা দেখব কি করে হয়।
তো এখানে হোয়াট রিসিভড ক্যাশ, তাহলে ক্যাশ অবশ্যই ডেবিট হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবারে ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট সবসময় ক্যাশের সাথে চলবে, ক্যাশ যা হবে ডিসকাউন্টও তাই হবে, ক্যাশ যেহেতু ডেবিট হয়েছে ডিসকাউন্টও ডেবিট হবে। এই ধরনের ডিসকাউন্ট যখন আমরা দিই সেটাকে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউড, যেহেতু এটা একটা লস এটাও ডেবিট হবে, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। আর কার্ড থেকে টাকাটা পেয়েছে শুভঙ্কর, তাহলে টু শুভঙ্কর, শুভঙ্কর এখানে ক্রেডিট হবে। এবারে ক্যাশ বাবদ কত পেয়েছে সেটা ক্যাশের এগেনস্টে বসাবো, ক্যাশ বাবদ পেয়েছে 4000 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড বাবদ কত অ্যালাউ করেছে 500 টাকা। তাহলে শুভঙ্করের কত টাকার হিসাব এখানে হয়ে গেছে, এই দুটো অ্যাড করে আমরা লিখে দেবো শুভঙ্করের ঘরে। অর্থাৎ শুভঙ্করের থেকে 4500 টাকা পাওয়ার কথা ছিল, যেটা আমরা আগেই দেখেছিলাম এইখানে 4500 টাকার পাওয়ার কথা ছিল, তো এখানে 4500 টাকাই ক্লোজ হয়ে গেল। 4500 টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে 4000 টাকা শুভঙ্কর দিয়েছে, তাতেই আমরা ডিসকাউন্ট অ্যালাউ করে আমরা শুভঙ্করের অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছি, মানে ইন ফিউচার ওর থেকে আর টাকা আমরা পাবো না। বিং what received cash, so cash being the cash received from Shubhankar and discount allowed to him, to him টা না লিখলেও হয়, and discount allowed particular close। নেক্সট 18 নম্বর ট্রানজ্যাকশনে বলা আছে, মানে 18 তারিখের ট্রানজ্যাকশনে পেড টু দেবজ্যোতি, তাহলে দেবজ্যোতিকে পে করা আছে, তাহলে দেবজ্যোতি ডেবিট হবে, দেবজ্যোতি অ্যাকাউন্ট ডেবিট। কিছু না বলা থাকলে, পেড বলা থাকলে আমরা জানি ক্যাশ ক্রেডিট হয়, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা পে করা হয়েছে 1800 টাকা, তাহলে 1800 এখানে, 1800 এখানে। বিং দি হোয়াট পেড ক্যাশ, ক্যাশটা উজ্জ আছে এখানে বেসিক্যালি, ক্যাশ পেড টু দেবজ্যোতি। নেক্সট এই অঙ্কের লাস্ট জার্নাল 29 তারিখে বলা আছে পেড অফিস রেন্ট, তাহলে পেড হোয়াট অফিস রেন্ট, তো অফিস রেন্ট ডেবিট হবে যেহেতু একটা এক্সপেন্স, অফিস রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। টু পেড আছে তাহলে নিশ্চয়ই ক্যাশ ক্রেডিট হবে, কি পেড করতে পারে অফিস রেন্ট, কিভাবে পেড করতে পারে থ্রু ক্যাশ, so 600 being what paid cash, এখানেও বেসিক্যালি ক্যাশটা উজ্জ আছে। ক্যাশ পেড ফর অফিস রেন্ট, অথবা আমরা এখানে আরো একটা জিনিস করতে পারতাম, এখানে পেড কি বলা আছে অফিস রেন্ট, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারতাম বিইং দি হোয়াট পেড অফিস রেন্ট, তাহলে বিইং দি অফিস রেন্ট পেড, তাহলেও হতো। নেক্সট আমরা দেদত্ত মুখার্জির 62 পেজের 18 নম্বর সামটা সলভ করব, যেটা বলা আছে মিস এলিনা কমেন্সড এ স্টেশনারি বিজনেস। তো যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিনে একটা স্ক্রিনশট তুলে নাও। ফার্স্টে আমরা নাম্বারিং করব, 62 পেজের 18 নম্বর সাম।
নেক্সট বলা আছে মিস এলিনা কমেন্সড এ স্টেশনারি বিজনেস, তাহলে ইন দি বুকস অফ মিস এলিনা। এখানে বলছে মিস এলিনা commenced a stationery business with bank balance of ₹30,000 and ফার্নিচার অফ ₹10,000। তাহলে এই দুটো নিয়ে বিজনেস স্টার্ট করছে, তাহলে এই দুটো দিয়ে যে ক্যাপিটাল ইনভেস্ট করছে বিজনেসে সেটার এন্ট্রিটা সবার ফার্স্টে হবে। তো ফার্স্টে আমরা ডেট দেব 2016 জানুয়ারি 1। তো ফার্স্টে আসছে ব্যাংক, যেগুলো দিয়ে স্টার্ট করছে সেগুলো ডেবিট হবে যেহেতু বিজনেসের অ্যাসেট। ব্যাংক ডেবিট, ফার্নিচার ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। যা দিয়েই বিজনেস স্টার্ট করা হয় সেগুলো সবই বিজনেসের ক্যাপিটাল। তাহলে ব্যাংক কত 30,000, তাহলে ব্যাংকের এগেনস্টে ডেবিটে 30,000, ফার্নিচারের এগেনস্টে ডেবিটে 10,000, আর টোটালটা হচ্ছে ক্যাপিটালের অ্যামাউন্ট। তাহলে 30 + 10 দ্যাট ইজ 40,000 ক্যাপিটাল। বিং দি হোয়াট স্টার্টেড স্টেশনারি বিজনেস, তো বিজনেস স্টার্টেডও লিখতে পারি বা স্টেশনারি বিজনেস স্টার্টেড। তো বিং দি স্টেশনারি business started with bank and furniture বা bank balance and furniture। ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা পার্টিকুলারটাও ক্লোজ করে দেব। নেক্সট আমাদের যেটা বলা আছে, নেক্সট এটা 10 তারিখ বলা আছে, এটা 10 তারিখ হবে না কারণ তারপরে আবার 4 তারিখ আছে, তো ওটাকে কেটে তোমরা 2 বা 3 তারিখ যে কোনো দিয়ে দিতে পারো ইচ্ছে মতো। তো 3 তারিখের পরে 4 তারিখ হয় বা 2 তারিখের পরে 4 তারিখ হবে, তো সেই ওয়াইজ ডেটটা এখানে রেকটিফাই করতে হবে। তো আমরা 2 ধরেই করছি। নেক্সট বলেছে পারচেজ স্টেশনারি ফ্রম স্টেশনারি মার্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজ্যাকশন। বলছে স্টেশনারি পারচেস করছে স্টেশনারি মার্ট থেকে, তাহলে আমরা কি করতে পারি, যেটা দেখে মনে হচ্ছে স্টেশনারি পারচেস করেছে তাহলে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট হবে। আর স্টেশনারি মার্ট থেকে পারচেস করেছে, ক্যাশে বলা নেই এবং একটা নাম মেনশন করে দেওয়া আছে, তাহলে আমাদের দেখে যা মনে হচ্ছে স্টেশনারি মার্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, তাহলে স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু স্টেশনারি মার্ট। কিন্তু এটা হবে না, এখানে মিস এলিনা স্টেশনারি বিজনেস স্টার্ট করছে, যেই বিজনেস করে সেটা হবে সেই বিজনেসের গুডস। যেমন মিস এলিনা এখানে স্টেশনারি বিজনেস করছে, তাহলে স্টেশনারিটা হবে তার কাছে গুডস। তো এখানে পারচেজ স্টেশনারি মানে বেসিক্যালি পারচেজ গুডস হবে, যেহেতু মিস এলিনা স্টেশনারি বিজনেসই করে। তো এটা পারচেজ গুডস হয়ে যাচ্ছে টেকনিক্যালি। তো পারচেজ গুডস থাকলে আমরা কি অ্যাকাউন্ট করি, পারচেসেস অ্যাকাউন্ট। ডেবিট টু কার্ড থেকে পারচেস করা হয়েছে স্টেশনারি মার্ট, তাহলে স্টেশনারি মার্ট অ্যাকাউন্ট কত টাকা 18,500, 18,500। নেক্সট narration being what purchased stationery, তাহলে being the stationery purchased। তো এখানে আরও ভালো হয় যদি আমরা ব্র্যাকেটে মেনশন করে দিই, এটা বেসিক্যালি স্টেশনারিটা এই বিজনেসের ক্ষেত্রে গুডস। তো বিং দি স্টেশনারি দ্যাট ইজ গুডস purchased from stationery mart,
ব্র্যাকেট ক্লোজ, পার্টিকুলারও ক্লোজ। নেক্সট 4 তারিখে বলা আছে সোল্ড গুডস টু সুনীল অন ক্রেডিট, তাহলে সুনীল এখানে কিনছে, তো সুনীল অ্যাকাউন্ট ডেবিট হবে। আর বিজনেসে সেল হচ্ছে, তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 6000 being the what sold goods, so goods sold to Sunil on credit, particular close। নেক্সট 6 তারিখে বলা আছে ক্যাশ সেলস। ক্যাশ সেলস বলা মানে হচ্ছে ক্যাশে সেল করা হয়েছে, অর্থাৎ গুডসই আমরা ধরে নেব, যেহেতু ক্যাশে সেল করা হয়েছে, কি বলা হয়নি, তাহলে ক্যাশ সেলস, তাহলে গুড সেল করা হয়েছে বেসিক্যালি স্টেশনারি এখানে এই বিজনেসের ক্ষেত্রে। তাহলে ক্যাশে সেল করা হয়েছে, তাহলে ক্যাশ আসবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এটা হবে 8600 দেওয়া আছে, তো 8600। এবার ন্যারেশন বিং দি what sold goods sold in cash। এখানে যেটা বলা আছে সেটা দিয়ে প্রপার অ্যান্সার পাওয়া যাচ্ছে না, তো এগুলো বেসিক্যালি উজ্জ্ব আছে, তো এটা ন্যারেশনটা এরকম হবে, পার্টিকুলারও ক্লোজ। নেক্সট 18 তারিখে বলা আছে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ চ্যারিটি। তো বিজনেসের যে গুডস, অর্থাৎ এখানে এই বিজনেসের ক্ষেত্রে গুডস হচ্ছে স্টেশনারি, সেটা চ্যারিটিতে দেওয়া হয়েছে, তাহলে চ্যারিটি করা এটা বিজনেসের একটা এক্সপেন্স, তাহলে চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট হবে। আর বিজনেসের গুডস সেল ছাড়া অন্য যে কোনো পারপাসে যদি ইউজ হয় সেক্ষেত্রে আমরা পারচেসেস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। যেরকমভাবে গুডস যদি ড্রয়িংস হিসেবে মালিক তুলে নেয় সেক্ষেত্রেও আমরা ড্রয়িংস অ্যাকাউন্টের এগেনস্টে পারচেসেস অ্যাকাউন্ট করি। পারচেসেস অ্যাকাউন্ট এখানে 100 টাকা বলা আছে, তাহলে 100 being what distributed goods, তাহলে being the goods distributed as charity, bracket close, particular close। নেক্সট 26 জেনে বলা আছে পেড সানড্রি এক্সপেন্সেস, তাহলে পেড ওয়াট সানড্রি এক্সপেন্স, সো সানড্রি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট 610 টু পেড বলা আছে, তাহলে নিশ্চয়ই ক্যাশ ক্রেডিট হবে 610 being what paid sundry expenses, তাহলে being the sundry expenses paid। নেক্সট আমরা পরের পেজে চলে যাই। তো এখানে উপরে ইন দ্য বুকস অফ লিখতে হয় না, শুধু জার্নাল লিখলেই হবে। নেক্সট 26 তারিখেই বলা আছে পেড স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, তাহলে পেড ওয়ার্ড স্যালারিজ অ্যান্ড ওয়েজেস,
so salaries and wages account debit, আর পেড বলা আছে তাহলে ক্যাশ ক্রেডিট। কত টাকা বলা আছে 3500, তাহলে 3500 being the what paid salaries and wages, so salaries and wages paid, bracket close, particular close। নেক্সট 28 এবং 30 তারিখে যে ট্রানজ্যাকশনগুলো বলা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে বুঝতে হবে। তো 28 তারিখে বলা আছে পেড টু স্টেশনারি মার্ট ইন ফুল সেটেলমেন্ট 16,000। তো এখানে ফুল সেটেলমেন্ট কথাটা বলার মানে হচ্ছে যে 16,000 টাকা পেড করে স্টেশনারি মার্টের পুরো পাওনাটা মিটিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা একবার একটু ব্যাকে যাই। এখানে স্টেশনারি মার্ট থেকে আমরা যে পারচেস করেছিলাম 2 তারিখে আমাদের স্টেশনারি মার্ট থেকে পারচেস করেছিলাম, এটা ছিল 18,500। তো 18,500 টাকা স্টেশনারি মার্টের থেকে পারচেস করেছিলাম, তাহলে স্টেশনারি মার্ট বিজনেস থেকে পাবে 18,500 টাকা। এবারে 28 তারিখে বলা হচ্ছে যে 16,000 টাকা দিয়ে ফুল সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে। ফুল সেটেলমেন্ট কথাটা মানে হচ্ছে 18,500 টাকা পাওয়া এগেনস্টে স্টেশনারি মার্ট 16,000 টাকা নিয়েই পাওনাটা পুরো মিটিয়ে নিয়েছে। তো এক্ষেত্রে আমাদের ট্রানজ্যাকশনটার এন্ট্রি এরকমভাবে হবে, পেড বলা আছে স্টেশনারি মার্টকে পেড করা হয়েছে, তাহলে স্টেশনারি মার্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। আর পেড বলা আছে কিছু বলা নেই কি পেড করেছে, তাহলে অবশ্যই ধরে নেব ক্যাশ পেড করেছে, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট। আর ফুল সেটেলমেন্ট করা 18,500 টাকার এগেনস্টে 16,000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে কম দেওয়া হচ্ছে, তো এটা বেসিক্যালি একটা ডিসকাউন্ট। আর ক্যাশ যা হয় ডিসকাউন্টও তাই হয়, তাহলে ক্যাশ এখানে ক্রেডিট হচ্ছে, ডিসকাউন্ট এখানে ক্রেডিট হবে। আর এই ডিসকাউন্টকে বলা হয় ডিসকাউন্ট রিসিভড, যেহেতু ডিসকাউন্টটা বিজনেস পাচ্ছে। তো এখানে স্টেশনারি মার্ট ডেবিট লেখা হয়েছে, টু ক্যাশ অ্যাকাউন্ট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। যখনই এরকম ফুল সেটেলমেন্ট বলা থাকবে ডিসকাউন্ট অ্যাকাউন্ট আসবে, সেটা ডিসকাউন্ট রিসিভডও হতে পারে, ডিসকাউন্ট অ্যালাউডও হতে পারে, সেটা আমাদের ট্রানজ্যাকশন দেখে বুঝতে হবে। তো এখানে স্টেশনারি মার্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। তো এখানে পেড কত করেছে ক্যাশ 16,000, তাহলে ক্যাশের এগেনস্টে লিখবো 16,000। আর স্টেশনারি মার্টের পাওনা কত ছিল আগেই আমরা দেখলাম 2 তারিখে স্টেশনারি মার্টের পাওনা ছিল 18,500 টাকা, তাহলে এখানে বসবে স্টেশনারি মার্টের এগেনস্টে যত টাকা তার পাওনা ছিল 18,500, তাহলে ডিসকাউন্ট রিসিভডে বাকিটা বসে যাবে, তাহলে 18,500 ব্র্যাকেটে আমরা দেখিয়ে দেব মাইনাস 16,000, দ্যাট ইজ 2,500। এবার এটা ন্যারেশন, being the what paid cash, so being the cash paid to stationery mart in full settlement, bracket close, particular close। নেক্সট 30 নম্বর ট্রানজ্যাকশনটা ওরকমই ট্রানজ্যাকশন রয়েছে, ফুল সেটেলমেন্টের ট্রানজ্যাকশন, তাহলে এটাও আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে বলছে রিসিভড ক্যাশ ফ্রম সুনীল ইন ফুল সেটেলমেন্ট, এটাও একবার আমরা দেখি। সুনীলের সাথে ট্রানজ্যাকশন কবে ছিল 4 তারিখে ছিল, তাহলে 4 তারিখে ট্রানজ্যাকশনের এন্ট্রিটা কত ছিল, সুনীল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ছিল 6,000, মানে সুনীলকে বিক্রয় করা হয়েছে 6,000 টাকার গুডস, তাহলে নিশ্চয়ই সুনীলের থেকে পাওয়ার কথা 6,000 টাকা। এবারে 30 তারিখে বলা হচ্ছে সুনীলের থেকে 4,800 টাকা পাওয়া হয়েছে, সেটাই ফুল সেটেলমেন্টে, অর্থাৎ
৬,০০০ টাকার এগেনস্টে ৪,৮০০ টাকা পেয়েই বিজনেস ওর অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে। ওর থেকে আর কোনো পাওনা বাকি নেই, ওর কোনো দেনা বাকি নেই বিজনেসের কাছে। ওর থেকে বিজনেস ইন ফিউচার কোনো টাকা রিসিভ করবে না, যেহেতু ওর অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে। তো এটার এন্ট্রিটা কীরকম হবে? হোয়াট রিসিভড ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, যেহেতু ক্যাশ পাচ্ছে তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর আমরা জানি ফুল সেটেলমেন্ট থাকলেই আমাদের ডিসকাউন্ট অ্যাকাউন্ট আসবে, আর ক্যাশের সাথে ডিসকাউন্ট চলে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ডিসকাউন্ট অ্যাকাউন্টও ডেবিট হবে। এবারে এই ডিসকাউন্টটাকে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউড। বিজনেস যখন ডিসকাউন্ট দেয় সেটাকে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউড। তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু এটা একটা লস, কেন লস সেটা আমরা এক্ষুনি দেখব। আর কার থেকে রিসিভ করছে? সুনীলের থেকে, তাহলে সুনীল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এবারে কত টাকা রিসিভ করছে ক্যাশে? ৪,৮০০, তাহলে ক্যাশের এগেনস্টে ৪,৮০০। সুনীলের থেকে পাওনা কত ছিল? একটু আগেই আমরা দেখলাম সুনীলের থেকে পাওনা ছিল ৬,০০০ টাকা, অর্থাৎ সুনীলের দেওয়ার কথা ছিল ৬,০০০ টাকা, তাহলে সুনীলের এগেনস্টে লিখবো ৬,০০০। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডে কত বসবে? ৬,০০০ মাইনাস ৪,৮০০, দ্যাট ইজ ১,২০০ টাকা। তাহলে টোটাল অফ ডেবিট ইজ ইকুয়াল টু টোটাল অফ ক্রেডিট হয়ে গেল। এখানে ডিসকাউন্ট অ্যালাউডটা লস এই কারণে, আমরা যদি চাইতাম, মানে বিজনেস যদি চাইতো, তাহলে সুনীলের থেকে পুরো টাকাটাই রিসিভ করতে পারতো, ৬,০০০ টাকাই রিসিভ করতে পারতো, বাট বিজনেস ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বিজনেস ৬,০০০ টাকা রিসিভ করার জায়গায় বলেছে ৪,০০০ টাকা দিলেই হবে, বাকি টাকাটা বিজনেস ডিসকাউন্ট অ্যালাউ করেছে, তাহলে এটা বিজনেসের একটা লস, সেই জন্য এটা ডেবিট হয়। being the what received cash received from Sunil in full settlement. Particular clause 80 নম্বরের সাম কমপ্লিট। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। নেক্সট আমরা একটা হোমওয়ার্ক নিয়ে নেব তুদয় দত্ত মুখার্জির 61 পেজের 16 নম্বর অঙ্ক, যেটা বলা আছে ইন দি বিজনেস অফ মিস্টার চুলবুল পান্ডে। তো যাদের বই আছে তারা বই দেখো, যাদের বই নেই তারা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।